যদি আরবি ভাষা শিখে যায় কি সুবিধা পাওয়া যায়? যতটুকু কথা বলতে হয় ততটুকু কথা যদি সে শিখে যায় তাহলে ওর ৩০০ রিয়াল থেকে এটা ৯০০ থেকে ১২০০ রিয়াল হতে পারে। ৩ থেকে ৪ গুণ। বাংলাদেশ এবং পাকিস্তানের লোকদের সুপারভাইজার এবং লিডার হয় ইন্ডিয়ান মানুষগুলো, এবং এখানে পার্থক্যই করে দেয় এই ভাষা। তারা ইচ্ছা করেই এরকম একটা রেমিটেন্স ইস্যুকে সামনে রেখে আরবি শিখায়। বাংলাদেশে আসলে এই কাজটা কেন হয় না? বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? এই ঘন্টা বাঁধার লোকটার অভাব। ওখানে থাকতে থাকতে কি তারা ভাষাটা শিখতে পারে? সে যখন ওই দেশে যায় খুব অল্প সময় ভাষা শিখে ফেলে। তো আপনি কি কাউকে জিজ্ঞাসা করছেন যে কেন তোমরা একটা ভাষাটা শিখে আসো না বা শিখতে চাও না? যে যাচ্ছে সেও বোঝে না। আর আমি ধরুন অভিভাবক সরকার, আমিও ওরকম একটা সেন্টার বানাইনি যে এখান থেকে তুমি বের হয়ে যাও। আমাদের দেশের যত লোক এই সকল অ্যারাবিক জায়গায় ক্রস করবে, আরবি তোমার ১ মাসের হলেও কোর্স করতে হবে, তাহলে আর আমার একপাক্ষিক দায় থাকে না। মরার পরের ভাষা কি হবে সেটা আল্লাহ ভালো জানেন। আরবি ভাষাটা আসলে একটা অর্থ উপার্জনের ভাষা। দর্শক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক প্রেজেন্টস টিভিএস ডায়াসপোরাতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। দর্শক, আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক আরবি বিভাগ এবং সহকারী প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয়। দর্শক, আমরা জানি যে ডায়াসপোরাতে আমরা আলোচনা করি বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন ইস্যু নিয়ে, এবং যারা যেতে চান তাদেরকে নিয়ে, এবং আসলে রেমিটেন্স তো আমরা জানি যে বাংলাদেশের ইকোনমির বলা যেতে পারে যে লাইফ লাইন আমাদের ফরেন কারেন্সি রিজার্ভের। তো দর্শক, প্রবাসীরা আসলে এত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। তো আমরা আজকে আলোচনা করব আরবি ভাষা আসলে কেন শেখাটা জরুরি, স্পেশালি যারা আসলে মিডল ইস্টে যান। বাংলাদেশের যারা বাইরে যান তাদের বেশিরভাগই কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, যেখানের মাতৃভাষা আসলে আরবি। সো দর্শক, আমাদের সঙ্গে ডক্টর রফিকুল ইসলাম আছেন। আপনাকে স্বাগতম টিভিএসে। ধন্যবাদ আপনাদেরকেও এবং সেই সাথে যারা দেখছেন তাদেরকেও। থ্যাংক ইউ ভেরি মাচ। যেটা বলছিলাম যে আপনি সৌদি আরবে পড়ালেখাও করেছেন। জি। আপনি দেখেছেন, অনেক কাছ থেকে দেখেছেন বাংলাদেশিরা ওখানে থাকে, কাজ করে। তো বাংলাদেশিরা আসলে ওখানে আপনি কি দেখেছেন যে ভাষা শিখে যায় বা ভাষাটা শিখলে যদি আরবি ভাষা শিখে যায় কি সুবিধা পাওয়া যায়? আপনাকে ধন্যবাদ, এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা জানি যে ভাষাটা একজন আরেকজনের ভাব বিনিময় করে, তার চিন্তাকে ট্রান্সমিট করে, আদান প্রদান করে। তো সেক্ষেত্রে আমি পড়ার সময়, আমি যখন সৌদি আরবে থেকেছি, আমাদের বাংলাদেশি যেই রেমিটেন্স যোদ্ধারা কাজ করতেন তাদেরকে দেখেছি যে 3rd বা 4th মানুষকে ধরে মূল মালিকের সাথে কন্ট্যাক্ট করতে হয়। আচ্ছা। তো এই যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, এতে করে আমার দেশের এই যোদ্ধাদের মূল্যটা খুব নিচের দিকে চলে যায়। যেমন যদি একটা উদাহরণ দেন যে ভাষা শিখে গেলে আর ভাষা না শিখে গেলে। জি, ধন্যবাদ। ভাষা শিখে গেলে যেটা হয়, ধরুন ও যে বাংলাদেশের ম্যাক্সিমাম জন ৩০০-৪০০ রিয়ালে এখান থেকে যায়। আর তার যে ভাষা শেখা মানুষটা তার মালিকের সাথে কন্ট্যাক্ট করে, ইন্টারমিডিয়ারি করে দেয়, তার বেতন হয় ১১-১২০০ রিয়াল। সো আমাদের যতটুকু কথা বলতে হয় ততটুকু কথা যদি সে শিখে যায় বাংলাদেশ থেকে, খুব অল্প সময়ে শেখানো সম্ভব, তাহলে ওর ৩০০ রিয়াল থেকে এটা ৯০০ থেকে ১২০০ রিয়াল হতে পারে। ৩ থেকে ৪ গুণ। ৩ থেকে ৪ গুণ একেবারেই। সুতরাং ভাষাটা যদি একটু শিখে যায় তাহলে তার মানে ফার্স্ট লেভেল থেকে অন্তত আরো 3টা লেভেল সে আপ করতে পারে। এই যে আমাদের ধরেন যে সৌদি আরবে তো অনেক ইন্ডিয়ান এবং পাকিস্তানিরাও কাজ করে। সো ওরা কি ভাষা জানে বা ওরা কোন লেভেলে কাজ করে আর বাংলাদেশিরা কোন লেভেলে কাজ করে? আসলে আপনাকে আমি ধন্যবাদ জানাই যে এই পয়েন্টটা স্পেসিফিক করার জন্য এই প্রশ্নটা। আমি দেখেছি যে বাংলাদেশি এবং পাকিস্তানি লোকেরা খুব দুর্বল জায়গায় কাজ করে, কিন্তু ইন্ডিয়ান মানুষেরা তারা সুপারভাইজার লেভেলে কাজ করে। এবং ইন্ডিয়াতে এটা একটা অদ্ভুত ব্যাপার যে তারা ইচ্ছা করেই এরকম একটা রেমিটেন্স ইস্যুকে সামনে রেখে আরবি শিখায়। আচ্ছা। এবং ইভেন তাদের যত ফিল্ম আছে এগুলো তারা আরবিতে এগুলোকে অনুবাদ করে, যাতে করে ওভারঅল ইন্ডিয়ান ফিল্ম, ইন্ডিয়ান মানুষ, ইন্ডিয়ার ওরা যে কথা বলতে পারে, এইটা অনেক ধরনের ওরা এগিয়ে রাখে ওদেরকে। এবং তারা ওই দেশের নিয়োগকর্তার সাথে
পুরো কমিউনিকেট তারা করে। অলমোস্ট ইন্ডিয়া এবং বাংলাদেশ এবং পাকিস্তানের লোকদের সুপারভাইজার এবং লিডার হয় ইন্ডিয়ান মানুষগুলো, এবং এখানে পার্থক্যই করে দেয় এই ভাষা। আচ্ছা, তার মানে ইন্ডিয়ানরা ধরেন যে ধর্মীয়ভাবে আমরা তো মুসলমান, ইসলাম, আরবি আমরা তো ছোট সময় থেকে পড়ালেখা করি, অনেকেই মানে অলমোস্ট সবাই, যে ছোট সময়ে হুজুরদের কাছে আরবি ভাষা, আমরা আরবি ভাষা ঠিক না, আরবিটা পড়ি। তো সেটার এই শিক্ষাটা আসলে কিভাবে দিলে? আমরা তো বাংলা ইংরেজি ছোট সময়ই শিখেছি, আমরা তো ভুলে যাইনি, কিন্তু ধরেন যে আরবিটা কেন ভুলে যাই, কারণটা কি? আমি এর একটা সহজ কারণ বলতে পারি। আমরা একটা ভাষাকে, বাংলাদেশের মানুষ অলমোস্ট বেশি অংশ ধরেছি এটা কোরআন হাদিস কবর জান্নাতের ভাষা, কিন্তু এই ভাষাটাই একটু ঘুরিয়ে করলে যে ওটাও হয় এবং দুনিয়ায় প্রচুর আমার ইনকামও হয়, যেটা ইসলামে একদম হালাল, ওই চিন্তাটাই আমরা করিনি। তা আমি আজকে এখানে খুব সিরিয়াসলি বলতে চাই যে আমাদের বাংলাদেশি মানুষ যতগুলো আরবি সূরা জানে, এটা সেটা জানে, এইটাকে একটু যদি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করি তাহলে তার মনে হয় যে 2 সপ্তাহের ভেতরে তার একদম সৌদি আরবে যত কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ লাগে রেসপেক্টেড ফিল্ডে এটা জানা সম্ভব। শুধু আমরা ওটা চিন্তা করিনি দেখেই পিছিয়ে আছি। কিন্তু এটা নিয়ে তো অনেক আলোচনা হয়। আপনি ধরেন যে এটা আসলে এই যে যেমন ধরেন যে ইন্ডিয়াতে আরবি ভাষা শেখানোর বিভিন্ন সেন্টার আছে, তো বাংলাদেশে আসলে এই কাজটা কেন হয় না, বা আসলে কে করবে? আমরা একটা কথা বলি যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? এই ঘন্টা বাঁধার লোকটার অভাব। তা আমি বলবো যদি আজকে আমাদের এই শো দেখে আমাদের যারা আসলে বাংলাদেশকে পরিচালনা করেন বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ এরকম যদি ওনারা একটু উদ্যোগ নেন যে আমার বাংলাদেশ থেকে যেই রেমিটেন্স যোদ্ধা বাইরে যাবে, হোয়াট এভার দ্য ল্যাঙ্গুয়েজ ইজ, স্পেশালি আমি যদি আজকে আরবির কথা বলি, যে তাকে 2 মাসের বা 1 মাসের একটা কোর্স করে যেতে হবে। ঠিক এরকম একটা যদি পরিপত্র বা কাগজ থাকে, একটা পয়েন্ট, যেটা না করলে হবে না, তার একটা সার্টিফিকেট দেখাতে হবে, জাস্ট এতটুকু নির্দেশনা দিলে এটা আমূল পরিবর্তন হয়ে যাবে। এবং আমি মনে করি এতটুকু যদি একটা বিজ্ঞাপন বা প্রজ্ঞাপন দেন আমাদের নিয়োগকর্তারা বা বাইরে পাঠানোর মানুষরা, যথেষ্ট। মানে এটা কি বলছেন যে সৌদি আরবে যারা লোক নিচ্ছে এটা কি তারা করবে নাকি বাংলাদেশ সরকার এটা করবে? আমি বলছি বাংলাদেশ সরকার কি। আচ্ছা, কারণ আমার দেশের মানুষের স্ট্যান্ডার্ড বাড়াতে হবে। আমি 300 রিয়ালে কেন পাঠাবো এই মানুষটাকে? 300 রিয়ালে বাংলাদেশি কত টাকা? এখন হয়তো 90,000, 30 টাকা করে পার রিয়াল এখন। না, 9,000 টাকা। সরি, 9,000। ইয়েস, 300-তে তাহলে 9,000। হ্যাঁ, খুবই কম, খুবই কম। এবং তারপরে তো এরা তো আপনার অনেকেই আসলে খুব কষ্ট করে, আপনি দেখেছেন যে কিভাবে আসলে বাংলাদেশিরা ওখানে তাদের জীবন যাপন করে। আমি যেটা দেখেছি যে বাংলাদেশি মানুষরা স্রেফ ওরা যদি 6 ঘন্টা বা 5 ঘন্টা কাজ করে, বাকিটার সময় একেবারেই শুয়ে বসে কাটায়। আর আমার কিং সৌদি ইউনিভার্সিটি যেহেতু ছিল, আমার সৌদি স্টুডেন্টরা দেখতাম ওরা ওই ডেকে হয়তো একটু ওদের বাকালা যেটা বলে, মানে যেটা হচ্ছে গ্রোসারি শপ, ওখান থেকে হয়তো একটা খাবার এনে দিতে বলতো, তাতে হয়তো 2 রিয়াল থেকে যেত, ওই 2 রিয়াল বলতো মোহাম্মদ তুমি তোমার কাছে রাখো। আচ্ছা, এই স্রেফ একটা রুটিন ওয়ার্কের বাহিরে ওই শুয়ে বসে গল্প করে মোবাইল, এর বাইরে আর তাদের কোনো কাজ নেই। আচ্ছা, এভাবেই তাদের আমি চলতে দেখেছি। অলমোস্ট তাই, যারা শুধু শ্রম দেয় বা অন্য সুপারভাইজারের অধীনে যারা থাকে তাদের কাজ এতটুকুই, এবং এর বাইরে তার করারও সুযোগ নাই। কারণ সে আর কিচ্ছু জানে না। ও যে স্টেপ আপ করে কারোর কাছে যাবে, কারণ ও তো কিছু জানে না। আচ্ছা, ওখানে থাকতে থাকতে কি তারা ভাষাটা শিখতে পারে? কাজ করতে করতে সেটার ইয়েটা কেমন? ধরেন যে অনেকে আছে যে এটা ঠিক বুঝতে পারে, অ্যাডাপ্টেবিলিটি যেটা, হ্যাঁ, গ্রহণ করার সক্ষমতা বা বুঝতে পারা। রাইট। আপনি আমার মনে হয় আমাদের বাংলাদেশের মানুষদের একটা আচরণ দেখবেন যে তাকে যদি ফোর্স করা হয় তা সে 10 দিনের কাজ 1 দিনে করতে পারে। ল্যাঙ্গুয়েজটা লাইক দ্যাট। সে যখন ওই দেশে যায়, খুব মানে ইন কম্প্যারিজন টু ইন্ডিয়ান পাকিস্তান, সে খুব অল্প সময়ে ভাষা শিখে ফেলে, এবং এটা অনেকটা বিস্ময় যে এত অল্পতে সে এত ভাষা শিখলো কিভাবে। তার অ্যাডাপ্টেবিলিটি এবং ক্যাচিং ক্যাপাসিটি অনেক বেশি বাংলাদেশি মানুষটার। তা আমি এই জন্যই বলবো যে ওইখানে যে ওই ক্যাচ করার চাইতে, শেখার চাইতে বাংলাদেশ সরকার যদি 1 মাসের একটা
ইভেন সেটা আমি বলবো যদি ফরেন সার্ভিসে যারা চাকরি করবেন অন্য দূতাবাসে, সেখানেও যদি বলা হয় যে না 1 মাসের অ্যাটলিস্ট, বিশেষ করে মধ্যপ্রাচ্যের আরবি কান্ট্রিতে, যে 1 মাসের একটা আরবির কিছু করে যেতে হবে বা 10 ঘন্টার একটা আরবি সেশন আপনাকে করে যেতে হবে, এতটুকু যদি হয় তাহলে আমি বলবো যে বাংলাদেশের স্ট্যান্ডার্ড অনেক হাই হয়ে যাবে, এবং এটা কোনোভাবেই অসম্ভব না, খুবই সম্ভব। হ্যাঁ, সেটা আপনি বললেন যে ইন্ডিয়ানরা সুপারভাইজার লেভেলে কাজ করে, অথচ তারা ধরেন যে ধর্মীয়ভাবে হিন্দু, আরবি তাদের ভাষা না, তারপরেও ভাষাটা শেখার কারণেই তারা সুপারভাইজার, আর বাংলাদেশিরা এর থেকে 2 ধাপ নিচে কাজ করে। তো এই যে ধরেন যে আপনাদের যদি একটু ডিপার্টমেন্টের কথা বলবেন, যে আরবি ডিপার্টমেন্ট, আপনারা এখানে পড়লে কি ভাষাটা, আরবি ভাষাটা বুঝতে পারে এখানে যারা আপনাদের যারা গ্র্যাজুয়েট? ধন্যবাদ আপনাকে। অ্যাবসলিউটলি পারে। দেখুন, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের একটা ডাইমেনশন আছে। এখানে যারা আরবিতে ভর্তি হয় সবাই যে ইচ্ছা করে ভর্তি হয় এমন না। রাইট। অনেকে চান্স হয়তো অন্যটায় পায়নি, সেজন্য ভর্তি হয়েছে। কিন্তু হওয়ার পরে আমাদের যে কারিকুলাম আছে, আমাদের সিলেবাস, তাতে ছেলেমেয়েরা পারে। কিন্তু ওর ওই যে স্বপ্ন ছিল হয়তো অন্য সাবজেক্ট পড়বো, রাইট, ওইটা সে ওই রিকল করে, ওইটা রোমন্থন করতে করতে ওর দেখা যায় শেখার টাইমটা একটু ওর হতাশার টাইমে চলে যায়। তা আমরা এখানে মোটিভেট করি যে বাবা তোমরা এটাকে হতাশ হিসাবে নিও না, এটাকেই বরং তোমার ভাগ্য, প্লেজার, চেষ্টার জায়গা হিসাবে নাও, তুমি ডেভেলপ করবে। এবং আমাদের, আমি বলবো যে বাংলাদেশে যত পার্সেন্ট বেকার ছেলে মেয়ে আছে, আরবি বিভাগকে দিয়ে কোনো পার্সেন্টেজ করা যাবে না। কারণ কিছু ছেলে মেয়ের ভালো লাগেনি আরবি পড়তে, বা সে হয়তো কম্পিউটারে ভালো, সে শিখেছে আলাদা করে, সে ইভেন অন্য ল্যাঙ্গুয়েজ শিখেছে, এভাবে কিন্তু সে অথবা ব্যাংকে যাচ্ছে, অথবা কোনো একটা জায়গায়, অথবা দূতাবাসে, অনেক দূতাবাসে আমার আরবি বিভাগের ছেলে মেয়েরা আছে, এইভাবে তার একটা হয়ে যায়। তো আমি বলবো যে আমাদের বিভাগের ছেলে মেয়েদের সংকট হলো যে এরা শুরুতেই এটাকে সিরিয়াসলি নেয় না। আচ্ছা, এটা একটা সংকট, বাট আমরা মোটিভেট করি সিরিয়াসলি, এবং একটা পর্যায় পর্যন্ত এরা যায় এবং আল্লাহর রহমতে এরা পারে, বোঝে। বলার ক্ষেত্রে দু একজনের, কিছু লোকের অসুবিধা হয়, কিছু ছেলেমেয়ের, বাট অলমোস্ট সবাই কমিউনিকেট করতে পারে। তো এরাও যদি ভাষাটা শেখে, তাহলে তো ধরেন যে আপনি এন্টায়ার মিডল ইস্টে, সেটা ইউএই বলেন, বলেন সৌদি আরব বা কাতার, কুয়েত, ইরাক, সবই তো আরবি ভাষা। তো এইসব জায়গা কি কোনো জবের স্কোপ আছে? অবশ্যই। এবং এই রিসেন্ট পাশ করে যাওয়া ছেলেপেলেরা তো কেউ কুয়েত এম্বাসিতে গেছে, একদম কুয়েতেই চলে গেছে, কেউ আপনার আমাদের মাস্কট যেটা সেখানে গিয়েছে, সৌদি আরবের বাংলাদেশি যে কনসুলেট, সেখানে আমাদের বাংলাদেশের অনেক ছেলেরা কাজ করছে ওখানে পড়েই, কিং সৌদে পড়ার পরে। আর ইভেন আমাদের এই ছেলে মেয়েদের আরেকটা ভালোই হচ্ছে, কেউ কেউ জার্নালিজমও করছে, ইভেন সাংবাদিকতার জায়গায়ও এই কাজগুলো তারা করছে আরবিকে। রাইট। তো ভাই, আমরা আলোচনা আসলে শেষ দিকে, আপনার যদি বলি যে ধরেন এই যে একটা জোকস আছে, সৌদি আরব থেকে ফেরত একজন বাংলাদেশি এসে বলছিলেন যে সৌদি আরবে তো সবকিছুই আরবিতে, শুধু আজানটা বাংলায় দেয়। রাইট। হ্যাঁ, সো আজানটা সে বুঝতে পারে, বাংলাদেশেও শুনছে, তো তার কাছে এরকমের মনে হয়েছে। তো এখন ধরেন যে এতটাই আমরা ওই ভাষাটা নিয়ে, অজ্ঞতা নিয়ে একটা দেশে কাজ করতে যাই। আমি যদি বলি যে আপনি সৌদি আরবে দেখেছেন বা এই ভাষাটা নিয়ে আপনি জানেন, কাজ করেন, আপনার অনেক স্টুডেন্টও আছে বিভিন্ন জায়গা, তো আসলে এই জন্য দায়ী কে? আমি দায়ী করব আগে নিজেকে। কারণ মানে ব্যক্তিকে, সে যখন একটা জায়গায় যাবে তার বুঝে শুনে যাওয়া উচিত। একদম একজন হাত ধরে টেনে নিয়ে গেল, এই জন্য আমি যাব না। তো আমার যে ভাই বা যে বোন ও যে দেশে কাজ করতে চায়, সেই দেশের জায়গাটা, ল্যাঙ্গুয়েজটা ওর বোঝা উচিত, নাম্বার 1। নাম্বার 2, ধরুন একটা জায়গায় একেবারেই পরিবেশ নেই, সেই পরিবেশটা ক্রিয়েট করে দেওয়ার দায় আমার দেশের। কারণ আলটিমেটলি ফিডব্যাকটা আসছে আমার দেশে। আমি একটা পরিসংখ্যানে দেখছিলাম যে কম্বোডিয়ার 300 জনশক্তি যারা সৌদি আরবে, তারা বছরে যে রেমিটেন্স পাঠায়, আমাদের বাংলাদেশের যত লাখ আছে তারা ইকুয়াল রেমিটেন্স পাঠায়, কাছাকাছি। হ্যাঁ, তার মানে তারা এতটাই যোগ্য এবং এতটা আপার লেভেলে কাজ করে। তাহলে আলটিমেটলি তো সেটাও তার দেশে ফিরে গেল। তাহলে আমার দেশের ব্যক্তির যাইতে যেমন ইচ্ছা থাকবে, তেমন আমার দেশের সরকার
একটা দুটো প্রজ্ঞাপনেই দেখা যাবে যে বড় একটা ম্যাসিভ একটা চেঞ্জ করে দিতে পারবেন। বিশেষ করে বাংলাদেশ মানে পৃথিবীতে 28টা দেশ আরবিতে কথা বলে, প্রায় 25 কোটি মানুষ আরবিক স্পিকার, জাতিসংঘের 7টা ভাষার একটা অবশ্যই আরবি। তাহলে ইভেন আমাদের দেশের যত লোক এই সকল অ্যারাবিক জায়গায় ক্রস করবে, যদি একটা পয়েন্ট থাকে যে না আরবি তোমার 1 মাসের হলেও কোর্স করতে হবে, তাহলে আর আমার একপাক্ষিক দায় থাকে না, ব্যক্তিরও উদ্যোগটা হয় এবং আমার দেশের সরকারও তাতে পার্ট করেন এবং ফাইনালি ফিডব্যাকটা আমার দেশের হয়, রেমিটেন্সটা আমার দেশের আসে। তো এই জন্য আমি এককভাবে যে কাউকে দায়ী করব তা নয়, আমাদের বাই পার্টিজ ইন্টারেস্ট এবং সেই আলোকে কাজ করতে হবে। রাইট। এই যে আপনি 300 রিয়াল বললেন, ধরলাম যে 600 রিয়ালই যদি আর্ন করে, সো তাতেও ধরেন যে এটা 18,000 টাকা। তো এটা কিন্তু আসলে ধরেন যে ঢাকাতে যারা 8-10 ঘন্টা 7-8 ঘন্টা রিক্সা চালায় তারাও এর থেকে বেশি টাকা আর্ন করে কিন্তু, এবং এখানে অনেক টেকনিক্যাল কাজও আছে। সো এই যে মানুষের টেন্ডেন্সিটা হচ্ছে যে বিদেশে যাবে, গিয়ে এই যে এত কম টাকা আর্ন করবে এবং অনেক টাকা খরচ করে তো যায়। আপনি তো সৌদি আরবে এটা উইটনেস। বাংলাদেশিদেররা কেমন টাকা খরচ করে যায়, ইন্ডিয়ান বা পাকিস্তানিরা কেমন টাকা খরচ করে যায়? আমি একেবারেই ব্যক্তিদের জিজ্ঞাসা করেছি। ইন্ডিয়ান মানুষ ও বলেছে তৎকালে 2012-13 সাল, ও বলেছে আমাদের যে 1,20,000 থেকে 30, ঠিক সেই সময় আমাদের বাংলাদেশের লোকেরা গিয়েছে 6 লাখ। তা আমি সে সময় যদি এয়ার ফেয়ার ধরি, যাতায়াত করে ডবল মানে রাউন্ড টিকিট কাটলে আমি নিজে একবার 24,000 টাকা এসেছি। আরেকটু ধরলাম বেশি, যে 40,000 তখনকার এয়ার ফেয়ার ছিল একবার গেলে। তাহলে 40,000-এর পরে 6 লাখ বাকি টাকা কোথায় গিয়েছে? যত যাইজনকেই দিক 3.5-4 মানে 3-এর উপরে যাওয়ারই কথা না। তাহলে এই যে মাঝখানের মানুষ, ইন্টারমিডিয়ারি যারা, তারা এই টাকাগুলো নিয়ে নিয়েছে এবং আমাদের দেশের মানুষরা তার জমি ভিটে মাটি বিক্রি করে ওখানে যেতে চায়, ধার দেনা করে। রাইট। তা আমি বলি যদি সেটা এন্ট্রি লেভেলও হয় তাহলে আমি ভাষাটা শিখে যাক, ওটাও 2-3 মাসের ভেতরে কাভার আপ করে বা 6 মাসের ভেতরে সে অনেকটাই ফিল আপ করে ফেলতে পারবে, কারণ তার তখন বেতন 300 রিয়াল থেকে অনেক বেড়ে যাবে। রাইট, 1200 বা 1100। আমি ইভেন কথা বলেছি বাংলাদেশি মানুষের সাথে, সে বলে যে স্যার ভাইয়া কত বছর পরে যে আমার এই ঋণ শোধ হবে আমি জানি না, কত বছর বিদেশ করলে আমার ঋণ শোধ হবে আমি জানি না, কারণ গিয়েছে তো খুব সামান্য টাকায়, কিন্তু ওই যে বিদেশের একটা চাকচিক্য স্বপ্ন মাথায় রয়েছে। তো আপনি কি কাউরে জিজ্ঞাসা করছেন যে কেন তোমরা একটা ভাষাটা শিখে আসো না বা শিখতে চাও না, কি কারণটা? ইয়েস, তাদের কথা হয়েছে যে আমাদের ভালো করে কেউ বলেনি। 2 হইলো আমাদেরকে মানে সামনে আছে বা রয়েছে এটা খুব অ্যাভেলেবেল কোনো প্রাপ্যের জায়গা ছিল না, এবং এ দুটো আসলেই সত্য। যে বলছে সেও বোঝে না, যে যাচ্ছে সেও বোঝে না। আর আমি ধরুন অভিভাবক সরকার, আমিও ওরকম একটা সেন্টার বানাইনি যে এখান থেকে তুমি বের হয়ে যাও। তারপরেও আমি বলবো লাইক ফাদার, আমি যদি সরকারকে ধরি আমার পুরো দেশের গার্ডিয়ান সকল মানুষের, তাহলে সরকারকে এই উদ্যোগটা নিতে হবে। খুব সহজ, সেটা হচ্ছে কারিগরি সেক্টরকে বলবে যে তোমার সার্টিফিকেট বা 2 মাসের একটা আরবি কোর্স অবশ্যই করতে হবে। আমাদের যদি ঢাকা বিশ্ববিদ্যালয় IML এর ওখানে যদি সরকার একটু বলে দেয় যে আমরা বাধ্য করব সরকার, আপনারা এটা করে দেন, ভাষা ইনস্টিটিউট, এটা একটা জায়গা। ইভেন আমাদের অ্যারাবিক বিভাগের ইভিনিং আছে, সেখানেও যদি আমাদের দায়িত্ব দিয়ে দেয়, সেটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যদি ল্যাঙ্গুয়েজ সেখানে তো সেন্টার আছে, সেখানকার সাথে যদি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগকে একটু অ্যাড করে দেয়, আমাদের পয়সা দিতে হবে না, আমরা একদম দেশের মানুষের জন্য আমরা কাজ করে দিব ইনশাআল্লাহ। শুধু সরকারকে উদ্যোগটা নিতে হবে। রাইট। সো ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস এ সময় দেওয়ার জন্য। আপনাকে যদি আমার কিছু বলার আছে, প্লিজ। আমার বলার হলো যে বাংলাদেশের মানুষ মনে করে আরবি শেখাটা ধর্ম শেখা, এটা একটা ভুল ধারণা। আমরা মরার পরের ভাষা কি হবে সেটা আল্লাহ ভালো জানেন, ওটা নিয়ে আমাদের ইয়ে না। আরবি ভাষাটা আসলে একটা, আমি বলবো মানে এটা অর্থ উপার্জনের ভাষা, আর বাকিটা আছেই। আমার দুটো চিন্তা করতে ক্ষতি নেই, আমার ধর্মের ভাষা তো আছেই। এটা বাংলাদেশের মানুষকে খুব সহজে আরবি শেখানো সম্ভব, কারণ আমাদের প্রত্যেকের যে নামগুলো আরবিতে, রহিম, করিম, রাইট, এবং এইভাবে বাংলাদেশের মানুষ এক একজন 500 মানুষের নাম জানে। এই 500 নামই একটু ভিন্ন করে নিলেই ভার্ব হয়ে যায় আরবিতে, তাতে করে তার আরবি শিখতে খুবই কম সময় লাগবে।
আর তার তো সে যে নামাজে 4টা সূরা আর যে দোয়াগুলা পড়ে এইগুলো যদি সে অর্থ বোঝে তাহলে পুরো বাকিটা সে অর্থ বুঝে ফেলবে এবং ভাষা শিখে ফেলবে উইদিন 1 উইক আই থিঙ্ক, এবং এটা সম্ভব। এবং আপনি যেটা বললেন এটা সহজ, খুবই সহজ, শুধুমাত্র নিজের ইচ্ছাটা থাকতে হবে। তার আগে সরকারকে আসলে একটা উদ্যোগ নিতে হবে, যেটা আপনি বলেছেন যে যদি একটা কোনো পরিপত্র জারি করে যে 1 মাসের একটা কোর্স করে যেতে হবে। সো আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম টিভিএসসি সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকেও, এবং যারা দেখবেন আমার ভালো লাগবে যদি এটা দেখে নিশ্চয়ই আমাদের কর্তা ব্যক্তিরা কেউ না কেউ দেখবেন, যদি সামান্য একটা নির্দেশনা দেন ইনশাল্লাহ, তাহলে বাংলাদেশের যেই পরিমাণ রেমিটেন্স আছে অন্তত আরবি কান্ট্রি থেকে, আরব থেকে, সেটা অন্তত আমি আশা করি 2-3 গুণ বেড়ে যাবে ইনশাল্লাহ। সেটা প্রবাসী ভাইরাও যারা দেখছেন তাদেরকেও আমরা অনুরোধ করব যে এটা আসলে, কারণ আপনাদের আত্মীয় স্বজন অনেকেই যায়, আপনারা যে আগে গিয়েছে সে তারপরে অনেকেই নিয়ে যায়। আপনারা যারা যাবে পরবর্তীতে যেতে চাই সবাইকে বলবেন যে আসলে ভাষাটা শিখে আসার জন্য কিছু, অন্তত কিছু ভাষা এয়ারপোর্টে নেমেই যেন আমরা আসলে বোবা না হয়ে যাই। এবং দেখেছেন দর্শক যে আসলে কতটা বেশি আর্ন করা সম্ভব শুধু ভাষাটা শিখলে, 3 থেকে 4 গুণ। সো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এগেইন। দর্শক আমরা আলোচনা করলাম যে আরবি ভাষাটা আসলে কেন শেখা জরুরি, স্পেশালি যারা বাইরে বিভিন্ন দেশে কাজে যান মধ্যপ্রাচ্যের। তো আরবি কিন্তু আসলে ইউএনেরও একটা ভাষা এবং সারা পৃথিবীতেই আসলে বিভিন্ন জায়গাতেই আছে। তো এই ভাষাটা আমরা শিখে গেলে আপনার জন্য আসলে অনেক বেশি সুবিধা হবে, বেশি আর্ন করতে পারবেন। তো আমি আর রিপিট করব না দর্শক, ডিটেলস আলোচনা করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।